আজকের এই মুভির গল্পটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মুভির শুরুতেই আমরা একটি মুভি ডিরেক্টরকে দেখতে পাই, যিনি নিজের স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলছেন। তার স্ত্রী তাকে বলছেন, আর এক সপ্তাহ পর আমার বাবার জন্মদিন। আজকের এই মুভিতে আমরা 4টি আলাদা আলাদা গল্প দেখতে চলেছি এবং এই 4টি গল্প একেবারেই অন্যরকম হতে চলেছে। যে গল্পগুলো দেখে আপনারা অবশ্যই অনেক মজা পাবেন, কারণ প্রতিটি গল্পের মধ্যে আলাদা এক ধরনের মেসেজ রয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের এই মুভির গল্পটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মুভির শুরুতেই আমরা একটি মুভি ডিরেক্টরকে দেখতে পাই, যিনি নিজের স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলছেন। তার স্ত্রী তাকে বলছেন, আর এক সপ্তাহ পর আমার বাবার জন্মদিন, তাই আমি বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছি। কিন্তু ডিরেক্টর বলেন, এই সপ্তাহে আমার প্রচুর কাজ আছে, তুমি পরের সপ্তাহে গিয়ে দেখা করো। এই বলেই সে ফোনটা রেখে দেয়। ঠিক তখনই একজন লেখক পরিচালকের অফিসের মধ্যে প্রবেশ করে এবং বলে, স্যার, আমি একটা সিনেমার গল্প লিখেছি, সেটা আপনাকে শোনাতে চাই। পরিচালক তখন বলেন, শোনাও। তখন সেই লেখক জানায়, আমি মোট 4টা আলাদা গল্প লিখেছি, যেগুলি বাস্তব জীবনের ঘটনাগুলোর উপরে ভিত্তি করে বানানো। এবং এখান থেকে আমরা বুঝে যাই যে এই হটস্পট মুভির মধ্যে 4টি ভিন্ন ভিন্ন গল্প আমরা দেখতে চলেছি। এরপর লেখক তার প্রথম গল্প বলা শুরু করে, যার নাম হলো হ্যাপি ম্যারেড লাইফ। যেই গল্পে আমরা এক যুবককে দেখতে পাই, যার নাম বিজয়। বিজয় তার প্রেমিকা ধন্যার সঙ্গে ফোনে কথা বলছে। সে ধন্যাকে বলছে, কাল আমাদের দুই পরিবারের বসে আমাদের বিয়ে নিয়ে আলোচনা করবে, তাই আমি খুবই খুশি। কিন্তু ধন্যা উত্তরে বলে, বিজয়, আমি এখন বিয়ে করতে চাই না, কিন্তু আমার পরিবারকে আমি নাও করতে পারছি না, কারণ ওরা সবকিছু জেনে গেছে। বিজয় তখন জিজ্ঞেস করে, তুমি এমন কেন বলছো? তুমি কি আমাকে ভালোবাসো না? ধন্যা উত্তর দেয়, ভালোবাসি তো অবশ্যই, কিন্তু আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো, আমি এখনই বিয়ে করতে চাই না। এই বলেই ধন্যা ফোনটি রেখে দেয়। পরের দিন সকালে আমরা বিজয়কে দেখতে পাই, যে কিনা ঘুম থেকে উঠে প্রস্তুতি নিচ্ছে। তার মা তাকে বলেন, ঘুম থেকে উঠে যাও এবং প্রস্তুত হও, মেয়ের পরিবার তোমাকে দেখতে আসছে। এটা শুনে হয়তো আপনাদের কিছুটা অদ্ভুত লাগবে, কারণ সাধারণত ছেলের পরিবার মেয়েকে দেখতে যায়, কিন্তু এই গল্পে অনেক কিছুই উল্টো হবে। বিজয় গোসল করে সুন্দর করে প্রস্তুত হয়। কিছু সময় পর ধন্যা তার পরিবারকে নিয়ে বিজয়ের বাড়িতে চলে আসে। বিজয় তখন সবার জন্য চা নিয়ে আসে। তখন ধন্যার মা বিজয়কে একটু বেশি পছন্দ করে ফেলে এবং বলেন, আমার বিজয়কে খুবই সুশীল ছেলে মনে হচ্ছে, তাই আমাদের কোনো যৌতুক লাগবে না। বন্ধুরা, আপনি হয়তো ভাবছেন এই সব কথা তো সাধারণত মেয়ের সম্পর্কে বলা হয়, কিন্তু এই করতে চেয়েছিল, কিন্তু চাইলেও সে এখন কিছুই করতে পারে না। এরপর রবিবারে বিজয় ও ধন্যা আরামে ঘুম থেকে ওঠে। তখন ধন্যা নিজে বিজয়ের জন্য কফি বানিয়ে নিয়ে আসে, কিন্তু হঠাৎ করে ধন্যার বাবা বলেন, তুমি কফি বানাচ্ছ কেন? তুমি তো সারাদিন কাজ করো, তোমার বিশ্রাম দরকার। এই কাজ তো বিজয় করে ফেলবে। তাই এরপর বিজয় এসে কফিটা বানাতে শুরু করে। কিন্তু সেই দিন রাতে ধন্যার বাবা বিজয়ের উপর অনেক বেশি রেগে যান, কারণ বিজয় গোসল করার সময় নিজের মঙ্গলসূত্র খুলে ফেলেছিল এবং পরে সেটা পরা ভুলে গিয়েছিল। কিছুক্ষণ পর ধন্যা বাড়িতে আসে। তখন তার বাবা তাকে সবকিছু বলে দেয় যে বিজয় আজকে গোসলের পর মঙ্গলসূত্র পরেনি। এরপর ধন্যার বাবা বিজয়ের উপর চিৎকার করতে শুরু করেন। অবশ্য বিজয়ও একজন পুরুষ মানুষ, তারও মাথা গরম হয়ে যায়, তাই সেও ধন্যার বাবার সঙ্গে উচ্চস্বরে কথা বলতে শুরু করে। পুরো পরিবেশটা তখন যেন একদম শাশুড়ি বৌমার ঝগড়ার মতোই লাগতে থাকে। এভাবেই বিজয়কে উচ্চস্বরে কথা বলতে দেখে ধন্যা রেগে যায় এবং বিজয়কে একটা থাপ্পড় মেরে বসে। আর ঠিক তখনই হঠাৎ করে বিজয়ের ঘুম ভেঙে যায়, যার মানে এতক্ষণ ধরে যা কিছু ঘটছিল সবই ছিল বিজয়ের এক স্বপ্ন। এরপর দেখা যায় বাস্তবে ধন্যার পরিবার বিজয়ের বাড়িতে এসেছে এবং বিজয় ধন্যার মা বাবাকে বলে, আমি ধন্যাকে অনেক ভালোবাসি, আমি ওকে কখনো কোনো কাজে বাধা দেব না, কারণ ওরও নিজের মতো করে জীবনযাপন করার অধিকার আছে। এই কথাগুলো বিজয় বলছে কারণ সে স্বপ্নে যা দেখেছে সেগুলো আসলে মেয়েরা তাদের জীবনের যেসব সহ্য করে তারই প্রতিফলন ছিল। তাই সে চায় না যেই মেয়ে তার পরিবারে আসবে তাকেও সে একই অবস্থা সহ্য করতে হোক, কারণ অনেক শ্বশুরবাড়ির লোকজন এমনই হয় যারা মেয়েদেরকে খুব কমই বাপের বাড়িতে যেতে দেয় এবং সবসময় তাদের নিজেদের সত্যি কথা বলতেই হয়। সে জানায় সে সিদ্ধার্থ নামের একটি ছেলেকে ভালোবাসে, আর সেই কারণেই মহেন্দ্রাকে সে বিয়ে করতে চায় না। কিন্তু এই সময় দীপ্তির মা বাবা তাকে কিছুই বলে না। তাই এরপর দীপ্তি সিদ্ধার্থকে ফোন করে বলে, আমার মা বাবা আমাদের বিয়েতে রাজি হয়ে গিয়েছে। সিদ্ধার্থ তখন বলে, তোমার মা বাবা তো রাজি হলো, কিন্তু আমার মা বাবাকে কে রাজি করাবে? তোমাকে ওদের সঙ্গে দেখা করতে হবে।
এরপর দীপ্তি সিদ্ধান্তের বাড়িতে যায় তার মা বাবার সঙ্গে দেখা করতে। এখানে সিদ্ধার্থ দীপ্তিকে সবাইকে পরিচয় করিয়ে দেয় এবং সিদ্ধার্থের মা বাবাও দীপ্তিকে খুবই পছন্দ করতে শুরু করেন। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ এক পর্যায়ে সিদ্ধান্ত দীপ্তিকে জিজ্ঞেস করে, তোমার মায়ের নাম কি? দীপ্তি বলে, ভাগ্যলক্ষ্মী। এই কথা শুনে সিদ্ধান্তের মা একটি ছবি নিয়ে আসে এবং দীপ্তিকে দেখিয়ে বলে, এটা কি তোমার মা? দীপ্তি বলে, হ্যাঁ। তখন সিদ্ধান্তের মা জানায়, ভাগ্যলক্ষ্মী আমার ছোট বোন, বহু বছর আগে সে বাড়ি থেকে পালিয়ে তোমার বাবাকে বিয়ে করেছে। এই কথা শোনাতে এসেছে যাতে সে তাকে ইমপ্রেস করতে পারে। কিছু সময় পর ডিরেক্টর আবার তার কেবিনে ফিরে আসে এবং রাইটারকে বলে, চলো এবার তোমার তৃতীয় গল্পটা শোনা যাক। তাই এরপর সে তার তৃতীয় গল্পটি শোনাতে শুরু করে। এই গল্পের নাম থাক্কুলি চাটনি। গল্পের শুরুতে আমরা অনিতা নামের একটি মেয়েকে দেখি যে একটি মিডিয়া কোম্পানিতে কাজ করে। সেখানে কোম্পানির HR অনিতার কাজ দেখে খুবই খুশি হয়ে যায় এবং তাকে বলে, তুমি খুব নিষ্ঠার সাথে কাজ করো, তাই আমি তোমার ট্রান্সফার অন্য ব্রাঞ্চে করাতে চাই। কিন্তু অনিতা তাকে বলে, স্যার আমি এই ব্রাঞ্চেই কাজ করতে চাই, কারণ অনিতার বয়ফ্রেন্ড বেত্রিও এখানেই থাকে। অনিতা চায় না তাকে ছেড়ে অন্য কোনো শহরে চলে যেতে। এরপর আমরা বেত্রিকে দেখি এবং সে একটু অদ্ভুত স্বভাবের, কারণ সে বেশিরভাগ সময় ওয়াশরুমে কাটায়, অর্থাৎ সে অনেকটা খারাপ চরিত্রের। একদিন যখন সে ওয়াশরুমে এনজয় করছিল তখন কেউ তার ভিডিও করে নেয় এবং পুরো অফিসে সে ভিডিওটি ভাইরাল করে দেয়। সেই সময় HR এটা জানতে পেরে বেত্রিকে চাকরি থেকে বের করে দেয়। এরপর যখন অনিতা জানতে পারে যে বেত্রির চাকরি হারিয়ে ফেলেছে তখন সে তার কাছে কারণ জানতে চায়। বেত্রি তখন অনিতাকে মিথ্যে বলে যে এই দুনিয়ায় ট্যালেন্টের কোনো দাম নেই, আমার বস ইচ্ছে করেই আমাকে বের করে দিয়েছে। কিন্তু আসল সত্যিটা তো অনিতা এখানে জানে না। এরপর বেত্রি চাকরি নিয়ে অনেক বেশি টেনশন করতে থাকে এবং রাস্তার ধারে একটি জায়গায় বসে থাকে। তখন একজন ট্যাক্সি ড্রাইভার এসে তার পাশে বসে এবং তাকে টেনশনে দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। বেত্রি তাকে জানায়, আমার পরের দিন সকালে দেখা যায় তার মা কোথাও যেন বাইরে যাচ্ছে। বেত্রি তাকে জিজ্ঞেস করে, মা আপনি কোথায় যাচ্ছেন? তার মা বলেন, আমি মন্দিরে যাচ্ছি। কিন্তু এখন বেত্রি তার মায়ের উপর আর বিশ্বাস করতে পারছে না, তাই সে বলে, ঠিক আছে আমিও আপনার সঙ্গে যাব। তাই এরপর দুইজনই মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে বেত্রি হঠাৎ তার বাইক থামিয়ে মাকে জিজ্ঞেস করে, মা আপনি গতরাতে হোটেলে কি করছিলেন? তখন মা উত্তর দেন, গতরাতে আমি আমার বান্ধবীর সঙ্গে হোটেলে ছিলাম। কেন, কোনো সমস্যা? আসলে অনেক দিন ধরেই সে বান্ধবীর সঙ্গে দেখা হয়নি, তাই মনে করলাম হোটেলেই একসঙ্গে কিছুটা সময় কাটাই। এখানে এই দুইজন এইসব কথাবার্তা বলার মধ্যেই ঠিক সেই সময় সেখানে সে ট্যাক্সি ড্রাইভার হাজির হয়ে যায়। সে বেত্রিকে জিজ্ঞেস করে, তুমি কি গতরাতে কাস্টমারের কাছে গেলে না? বেত্রি বলে, আমি তো রুম নাম্বার 187-তে গিয়েছিলাম, কিন্তু সেখানে আমার মা ছিলেন। তখন ড্রাইভার অবাক হয়ে বলেন, আরে তোমাকে 187-তে কে বলেছে? আমি তো তোমাকে 157-তে যাওয়ার কথা বলেছিলাম। তখন বেত্রি বুঝতে পারে যে সে তার মায়ের উপর ভুল সন্দেহ করেছিল এবং তার এই খুবই ভালো, প্রতিটা গল্পেই একটা গভীর অর্থ লুকিয়ে আছে, কারণ রাইটারের সব গল্পই বাস্তবতাকে ভিত্তি করেই তৈরি। সেই জন্য ডিরেক্টর রাইটারকে অনুরোধ করেন তার শেষ গল্পটি বলার জন্য। এইবার রাইটার তার শেষ গল্পের নাম জানায় ফেম গেম। এই গল্পে আমরা দেখতে পাই একটি ছোট্ট মেয়েকে যার নাম রক্ষিতা। রক্ষিতার শারীরিক অবস্থা খুবই খারাপ, তাই তার মা বাবা তাকে হাসপাতালে নিয়ে আসেন। এখান থেকে গল্পের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে দেখা যায় রক্ষিতা তার মা বাবার সঙ্গে থাকেন এবং সে অভিনয় করতে খুবই পছন্দ করে। সেই কারণে তার মা বাবা তাকে একটি রিয়েলিটি শোতে নিয়ে যায়, যেখানে সে প্রথম অডিশনে অংশ নেয় এবং সেই অডিশনে পাশও করে ফেলে। তাই এরপর তাকে শোতে নির্বাচিত করা হয় এবং এখানে সবাই এই বিষয়টি দেখে অনেক বেশি খুশি হয়। কিন্তু বর্তমানে আমরা দেখি ডক্টর রক্ষিতার মা বাবাকে বলেন সরি, রক্ষিতা এখন আর বেঁচে নেই। এই কথা শোনার পর তার মা বাবা শুধু দুঃখ পান না, কান্নায় ভেঙে পড়েন। এরপর এখানে আমাদেরকে দেখানো হয় অতীতে রক্ষিতার ভাই আমার স্ত্রী। এটা শুনে সবাই একদমই অবাক হয়ে যায়। এরপর আমাদেরকে আবারও অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে রক্ষিতা সেমিফাইনালে হেরে যায়, কারণ বাকি বাচ্চারা আরও বেশি অশ্লীল পারফরম্যান্স করছিল। এই হারের জন্য রক্ষিতার মা তার উপর প্রচণ্ড রেগে যান। তিনি তাকে আদর করে না বুঝিয়ে অনেক কড়া ভাষায় বলেন, তোমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। তাই এরপর রক্ষিতা নিজেকে প্রস্তুত করতে শুরু করে। কিন্তু আমরা জানি ছোটরা যা দেখে তাই শেখে, আর ঠিক সেটাই হয়। এই রিয়েলিটি শো খুবই জনপ্রিয় হয়ে ওঠে, ঘরে ঘরে এই শো দেখা হতে থাকে এবং বাচ্চারা সেখান থেকেই শিখতে শুরু করেন। একদিন রক্ষিতা যখন নিজের ঘরে রিহার্সাল করছিল তখন তার কাজিন, যে কিনা তার বড় ভাইয়ের মতো, সে তার ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং তাকে বলে, তুমি তোমার কাপড় খুলে ফেলো। রক্ষিতা জিজ্ঞেস করে কেন? তখন সে বলে, এতে করে তুমি জিতবে, তোমার পারফরমেন্স আরও ভালো হয়ে যাবে।
এরপর সে ভাই রক্ষিতার অসহায়তার সুযোগ নিয়ে তার উপর অমানবিক কাজ করে। আর এই ইন্টিমেট মুহূর্তের কারণে শেষ পর্যন্ত রক্ষিতার মৃত্যু হয়। কিন্তু তার বাবা মা দর্শকদেরকে বলেন রক্ষিতার বড় ভাই নয়, এই রিয়েলিটি শোগুলোই তার মৃত্যুর আসল কারণ এই সব শো বাচ্চাদেরকে দিয়ে এমন জিনিস করায় যেগুলি তাদের করা একদমই উচিত না, এবং এর জন্য দায়ী তারা যারা কিনা এইসবের বিরুদ্ধে মুখ খুলে না। অবশ্য বাস্তবেও সমাজে এমনই ঘটেছে। ঘুষ দুর্নীতি চারদিকে ছড়িয়ে পড়েছে, সততা যেন একেবারেই বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু কেউই এইসব কিছুর বিরুদ্ধে মুখ খুলে না। আর এই দৃশ্যের সাথে এই 4টি গল্প এখানেই শেষ হয়ে যায়। এরপর রাইটার কি বলে তা আর আমাদেরকে দেখানো হয় না, এবং এর সঙ্গেই এই মুভিটিও এখানেই শেষ হয়ে যায়। আজকের ভিডিওতে কমেন্টে আপনারা মতামত অবশ্যই জানাতে ভুলবেন না, কারণ আমরা জানতে চাই এই 4টি গল্প থেকে আপনারা কি বুঝলেন। দেখা হবে পরের ভিডিওতে, এবং এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।